মেঘলা দিনে আমরা ভীষণ এনজয় করছি, কারণ এতগুলো দিন পরে বেরিয়েছি। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 to 4 লেনের রাস্তা, কোথাও কোথাও তো 3-6 লেনে হয়ে গেছে। ভাবাই যায় না বহরমপুর ক্রস করে যাচ্ছি এরকম ধুধু ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে। আর আমরা নিয়ে নিলাম হচ্ছে মালদা বাইপাস। পুরো বেগুনি রঙের, হলুদ রঙের, লাল রঙের, পুরো ফুলে ভরে আছে। বেশি স্টিপলি ধরে থাকলেই কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। চারপাশে যা দেখছি এখন ধান, গম, পাট চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে চা। এখান থেকে কিন্তু শিলিগুড়ি ঢুকে গেলাম। হোটেল হোটেল হোটেল, একটা ডিসেন্ট রুম, 600 কিলোমিটার রাইড করেছে, যেখানে শান্তিতে তুমি একটু ঘুমাতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 4:15। রাইডিং এর পোশাকে আমরা গিয়ার আপ হয়ে গেছি পুরো 1 বছর পর, তাই তো? 17ই মে। হ্যাঁ, আর আমরা গত বছর জুন মাসে করেছিলাম হচ্ছে লাদাখ রাইড। তো তারপরে কিন্তু একটা বিশাল বড় গ্যাপ, মানে বিশাল আপ অ্যান্ড ডাউন চলে গেছে আমাদের লাইফের মধ্যে দিয়ে। অনেক কিছু হয়েছে, সেসব গল্প তোমাদের সাথে শেয়ার করেছি, কাজেই পুরনো কথা আর বলছি না। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আজকে ভোরবেলা 4:15-র সময় যখন ক্যামেরার সামনে চলে এসেছি, বুঝতেই পারছো একটা রাইডে বেরোচ্ছি, ডেফিনেটলি একটা রাইডে বেরোচ্ছি। প্রচণ্ড এক্সাইটেড, কারণ 1 বছর পরে একটা লং রাইডে বেরোচ্ছি। এখন বেজে গেছে 4:15, যেমন ঐন্দ্রিলা বললো। তো আমরা বেরোই, মোটো ব্লগিং সেটআপে কথা হবে, কারণ অনেক দিন ওই মোটো ব্লগিং সেটআপটা ইউজ করা হয়নি। তো চলো গাড়িটা বের করে নিই, মোটো ব্লগিং সেটআপটা রেডি করে নিই, তারপরে বলছি কোথায় যাচ্ছি, কিভাবে যাব, কোন রাস্তা দিয়ে, সেসব সব গল্প থাকবে। চলো আগে বেরোই রাস্তায়। ঘর থেকে বেরিয়ে গ্যারেজে এসে সব লাগেজ মাউন্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে 4:45, মানে 4:47 বেজে গেছে। আর প্রচণ্ড গরম লাগছে, কারণ মানে আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপের। দেখা যাক যে বেলা হলে কীরকম হয়। এখন আমরা আমাদের দমদমের বাড়ি থেকে বেরোলাম, এখন আমরা যাচ্ছি বেলগুড়ি এক্সপ্রেসওয়ের দিকে। বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে আমরা কানেক্ট করব কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো চলো একটু হাইওয়েতে উঠে যাই আগে, একটু হাওয়া খেয়ে একটু নিজেদেরকে ঠান্ডা করি। আর কল্যাণী এক্সপ্রেসওয়ের কী অবস্থা। আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি, এটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না, তার কারণ তোমরা থাম্বনেলে আর টাইটেলে তো দেখেই নিয়েছো। তো শিলিগুড়ির রাস্তা কীরকম, মানে এখন রাস্তার কি কন্ডিশান, কতটা রাস্তা স্মুথ আছে, কতটা খারাপ আছে, এই সমস্ত আপডেট আজকে থাকবে। তার সাথে আমরা ফাইনালি কোথাও যাব, শিলিগুড়ি যাচ্ছি মানে তো উত্তরবঙ্গে যাচ্ছি কিংবা নর্থ ইস্টে যাচ্ছি। তো তোমরা সবাই বুঝতেই পারছো যে একটা পাহাড়ের ট্রিপ হতে চলেছে। তো চলো একটা এনজয়েবল ট্রিপ হবে, পুরো একটা সিরিজ হবে, সিরিজটা জুড়ে আমাদের পাশে থেকো। এখন আমরা উঠছি বেলগুড়ি এক্সপ্রেসওয়ে। আমরা উঠে গেছি বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েতে। সামনেই কিন্তু বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে এখন সোজা চলে যাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা কীরকম দেখা যাক। আমি কিছুদিন আগে একটু ব্যারাকপুরে গিয়েছিলাম, তখন দেখেছিলাম খানিকটার আর কাজ বাকি আছে। তো সেই কাজটা এখন কমপ্লিট হয়েছে নাকি সেটাই এখন দেখার। আদারওয়াইজ কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা এখন অনেক ভালো। তো তোমরা যারা নর্থ বেঙ্গল যাবে, বারাসাতের রাস্তাটাকে অ্যাভয়েড করে কিন্তু তোমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে যেতে পারো। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আবার NH-12-এ আমরা কানেক্ট করব, কিন্তু সেটা প্রায় কাঁচরাপাড়া পৌঁছে যাবো, তারপরে কানেক্ট করব। এতটা রাস্তা কিন্তু আমরা ভালো অ্যাভেল করতে পারবো। এই যে লেফট রোডটা নিয়ে নিলাম, এটাই কিন্তু বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে আমাদেরকে কানেক্ট করে দিল কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে। আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোরতোর চলছে। এখানে ফ্লাইওভার যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের নিচের রাস্তা নিতে হবে না, আমরা একদম সোজা চলে যেতে পারবো ওপর দিয়েই। তো এখনও এই রাস্তাটা কাজ বাকি আছে। এইটা আপ টু মোটামুটি সোদপুর দেখেছিলাম যে কাজ বাকি আছে, কিন্তু তারপরে কিন্তু রাস্তার কন্ডিশন ফাটাফাটি। চলো আগে চলো, দেখতেই পাবে। আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি সোদপুর মুড়াগাছার মোড় পর্যন্ত। তো যা দেখলাম রাস্তা কিন্তু জোর কদমে চলছে, কারণ আমি 1 মাস আগে এসেছিলাম, যেমনটা তোমাদের বললাম। বেশ খানিকটা কাজ বাকি ছিল, মানে অলমোস্ট 5-5.5 কিলোমিটার মতো রাস্তা আমাদেরকে ওই বোথওয়ে রাস্তা ডাইভারশন করে আসতে হয়েছিল। তো আজকে কিন্তু যেটা দেখলাম যে খুব হার্ডলি হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা কাজ বাকি আছে, তাও সেটা ফ্লাইওভারের কাজ বাকি আছে। নিচেরটা কিন্তু মোটামুটি ঠিক আছে, বোথওয়ে ট্রাফিক, কিন্তু রাস্তাটা বেশ চওড়াই করে দিয়েছে একটা লেনে। এই মেঘলা দিনে আমরা ভীষণ এনজয় করছি, কারণ এতগুলো দিন পরে বেরিয়েছি রাস্তায় আমার এই চিতা, আমার এই হিমালয়ানকে নিয়ে। তার সাথে যাচ্ছি আমরা পাহাড়ে।
এসি বলো ঠান্ডা জলই বলো, তার থেকে তো পাহাড় ভালো। জানি না কেমন হলো, যা মনে এলো বলে দিলাম। অনেক দিন পরে ব্লগ করছি তো আমি ঠিক মনেই করতে পারছি না আমি মানে ব্লগে বলতাম কি। আমি ঐন্দ্রিলাকে জাস্ট বলছিলাম যে আমি ব্লগে কি বলতাম, তো ঐন্দ্রিলা বলছে কী আবার বলতে, যা মনে আসতো তাই বলতে। আমি এখনও তাই বলছি। ঘড়িতে সময় 5টা 5 আর আমরা এখন ক্রস করছি ব্যারাকপুর। এখান থেকে কল্যাণী হচ্ছে 26 কিলোমিটার। আমরা কল্যাণী যে কাপা মোড়, সেখান থেকে কিন্তু রাইট সাইডে চলে যাব আমাদের NH12 ধরার জন্য। আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি, যেটা ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে 586 কিলোমিটার, মানে অলমোস্ট ওই 600 কিলোমিটারের কাছাকাছি। আমরা অলমোস্ট চলে এসেছি কাপা মোড়ের কাছাকাছি। এখানে দেখবে অনেকগুলো পেট্রোল পাম্প আছে। তারপরে বাবা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখলে এখানে পুরো লরিটা উল্টে পড়েছিল। বাপরে। এই যে বড় জাগুলির মোড়ে আমরা যাব, যেটা হচ্ছে রাইট সাইডে। আমরা এবার ছেড়ে দিলাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েকে, মানে আর একটু সামনে জাস্ট 400 মিটার গিয়েই আমরা রাইট সাইডে চলে যাব বড় জাগুলির দিকে। চলে যাব আমরা রাইট সাইডে। বাহ, এই জায়গাটা তো খুব ভালো হয়ে গেছে। আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন এই জায়গাটা কাজ চলছিল। ঘড়িতে সময় এখন 5টা 28। আমরা যাচ্ছি টুয়ার্ডস বড় জাগুলি মোড়। সামনে সূর্যটাকে দেখো, পুরো কমলা গোল চাকতি একটা, কি দারুণ লাগছে সূর্যটাকে দেখতে। আমরা তো অ্যাকচুয়ালি খুব লেট রাইজার, তাই আমরা খুব সুন্দর সূর্যোদয়গুলো দেখতে পাই না। এই রাস্তায় যেদিন রাইডিংয়ে বেরোই তখনই এই সূর্যোদয়টা দেখতে দারুণ লাগে, কিন্তু এই সূর্যই কিন্তু আর 3-4 ঘন্টা পরে সব জ্বালিয়ে দেবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। এখন সুন্দর লাগছে। আমরা কাপা মোড় থেকে চলে এসেছি বড় জাগুলির মোড়ে। আর এই যে ওপর দিয়ে যে দেখছো ফ্লাইওভারটা যাচ্ছে, এটাই NH12, মানে আমাদের পুরনো NH34। আমরা এবার লেফট সাইডে নিয়ে নেব। রাস্তাটা কিন্তু এই রাস্তাটাও খুব ভালো রাস্তা ছিল। মোটামুটি 10-11 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটার মতোই রাস্তা ছিল, যেটা বোথওয়ে ট্রাফিক। আর বাকি রাস্তাটা কিন্তু একদম সুন্দর 2 লেনের রাস্তা। তো এই নিচ দিয়ে সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা এবার উঠে যাবো হচ্ছে আমাদের NH12। এই হচ্ছে আমাদের রাস্তার আজকের ফার্স্ট টোল, বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর 55 কিলোমিটার। বাড়ি থেকে চলে এসেছি 73 কিলোমিটার। আর আমরা এখন রানাঘাটে। কেউ কি আছো আমার ভিউয়ারদের মধ্যে যারা রানাঘাট থেকে এই ভিডিওটা দেখছো? তাহলে জাস্ট একটু রানাঘাট লিখে দিও কমেন্ট বক্সে, আমারও জানতে ভালো লাগবে। রানাঘাটেও আমার যদি কোনো ভিউয়ার থেকে থাকে। দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ। 2 to 4 লেনের রাস্তা, কোথাও কোথাও তো 3-6 লেনও হয়ে গেছে। মজাদার একটা রাইড হচ্ছে। আর যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি, অনেক দিন কি বলছি, 1 বছর পরে বেরিয়েছি, মানে বারবার এই কথাটা চলেই আসছে। বিকজ মানে আমরা তো জানো উঠলো বাই তো ঘুরতে যাই, সেখানে এতগুলো মাস বাড়িতে কাটানো একটা আমার জন্য একটা সত্যিই খুব কঠিন কাজ ছিল। তো সেইটাই এখন সেই ফেজটা পার করে আবার সেই পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছি। সঙ্গে থেকো। অনেকেই বেরিয়ে গেছে চ্যানেল থেকে, আনসাবস্ক্রাইব করে দিয়েছে। যারা সঙ্গে আছো তারা ভিডিওগুলো দেখো, শেয়ার করো। আশা করি তোমাদের ভালো লাগবে, ডিসঅ্যাপয়েন্ট করবো না তোমাদেরকে। নিজের বেস্টটা যেমন দিয়ে এসেছি সেরকমই নিজের বেস্টটা আবারও দেবো। বাড়ি থেকে চলে এসেছি 105 কিলোমিটার। আর আমরা এখন ক্রস করছি কৃষ্ণনগর। এরমভাবে কি কৃষ্ণনগর বলে না, আমরা এখন ক্রস করছি কৃষ্ণনগর। আমরা কিন্তু ক্রস করে গেলাম কৃষ্ণনগরকে। এখান থেকে বহরমপুর আর 90 কিলোমিটার। আমাদের টার্গেট আছে বহরমপুরে গিয়ে ব্রেকফাস্টটা করব। তোমরা যারা আমাকে চেনো তো জানোই, মানে আমার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু বহরমপুরে, মানে আমার হোম টাউন বহরমপুরে। এখন অবশ্য বহরমপুরে থাকি না, কলকাতাতে থাকি। তো বহরমপুরে আমার জন্য একটা নস্টালজিয়ার মতো। যদিও বা বহরমপুর শহরের ওপর দিয়ে আমরা যাব না, আমরা বহরমপুর বাইপাস ধরে চলে যাব। আর এই আমরা ক্রস করছি জলঙ্গি নদী। কৃষ্ণনগরের জলঙ্গি নদীর ওপরে ব্রিজ ক্রস করছি, একদমই জল নেই। আমরা এখন যাচ্ছি বেতুয়া ডাউরির মধ্যে দিয়ে। এখন বাজে ঘড়িতে 6টা 32।
তো এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, কারণ এই জায়গাটা প্রচুর গ্রিনারি। এখানে তো বেতুয়াডাওয়ারি অভয়ারণ্য আছে, তো এখানে গাছপালাও প্রচুর, আর বেশ ঠান্ডা, মানে ভালো রকমের একটা ফিল হচ্ছে যে ঠান্ডা হাওয়াগুলো এই জ্যাকেটের মধ্যে দিয়ে এসে স্কিনে লাগছে। মানে সকালবেলা 4:30টার সময় ব্যাগ ট্যাগগুলো যখন মাউন্ট করছিলাম বাইকে, ঘেমে তো প্রায় স্নান করার মতো অবস্থা। আমাদের কলকাতাতে এতটাই গরম, তো এই জায়গাটা বেশ ভালো লাগছে, বেশ মনোরম ওয়েদার। আর এই যে বাঁদিকেই কিন্তু বেতুয়াডাওয়ারি অভয়ারণ্য। এখানটা একটু দাঁড়ালাম, সামনে 1 কিলোমিটার গিয়ে একটা টোল গেট আছে। বেতুয়াডাওয়ারি জাস্ট ক্রস করে আমরা এসে এখানটা দাঁড়ালাম। একটা ছোট্ট চায়ের দোকান আছে রোড সাইডে, এখানে দাঁড়ালাম। এখন ঘড়িতে বেজে গেছে 6:40, আর প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে, কারণ সেই ভোরবেলাতে বেরিয়েছি, তো খিদেও পেয়েছে। একটু চা বিস্কুটটা খাই, ব্রেকফাস্টটা বহরমপুরে গিয়েই করবো। ওই দিলে তো বসেই পড়েছে। অর্ডার দিয়েছো চায়ের? গুড গুড। আমরা ক্রস করছি এখন পলাশি। চাটা মোটামুটি ছিল, জায়গাটা খুব ভালো ছিল, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে সকালের চাটা আজকের ট্রিপে। আর এই বাঁদিকে দেখছো যে পলাশির মনুমেন্ট, পলাশির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের স্মারক হিসেবে এটা এই গেটটা করা আছে পলাশি ঢোকার মুখে। এই কথাটা বোধহয় আমি সিকিম যখন গিয়েছিলাম সেই ব্লগেও বলেছিলাম, মানে যারা দেখেছো তারা জানো। যারা সিকিম যেতে চাও, সিকিমের ভিডিও দেখতে চাও, দেখোনি, তারা কিন্তু সিকিমের প্লেলিস্টেও চেক করতে পারো। আমরা এখন ক্রস করছি বেলডাঙা, মানে আমরা মুর্শিদাবাদে তো ঢুকে গিয়েছি নদিয়া ক্রস করে। পলাশির পর থেকেই মুর্শিদাবাদে ঢুকে গিয়েছি। নবাবের জেলা মুর্শিদাবাদ, অবশ্য আমারও হোম টাউন মুর্শিদাবাদ। এই জায়গাগুলো একটু ডাইভারশন আছে, ডাইভারশন বলতে এই জায়গাটা পার্মানেন্টলি বোথ ওয়ে ট্রাফিক, ছোটো ছোটো কিছু পট হোলসও আছে, তবে রাস্তার কন্ডিশন খুব খারাপ না, তবে বোথ ওয়ে ট্রাফিকের বেশ জায়গা আছে। তা আবার বেলডাঙাটা ক্রস করে 2 লেন রাস্তা পাবো। A little longer than a few minutes later. 7:50 বেজে গেল, আমরা এখনো বেলডাঙা ক্রস করতে পারলাম না, যদিও বা তার জন্য আমরা নিজেরাই দায়ী। বেলডাঙাতে হচ্ছে আমার মাসির বাড়ি, আমার মাসতুতো দাদা এসেছিল, মানে আমি ফোন করে বললাম যে অনেকদিন দেখা হয়নি, তোমাদের বাড়ির উপর দিয়েই প্রায় যাচ্ছি, তো যদি একটু রাস্তার ধারে আসো তাহলে দেখা হবে। সেই আর কি, একটু দেখা হলো, একটু কথা হলো অনেকদিন পরে। আবার বেরিয়ে পড়লাম 7:50, একদম এখান থেকে স্ট্রেট গিয়ে দাঁড়াবো বহরমপুরের পরে পাপ্পুদা ধাবা। তোমরা যারা এই রাস্তা দিয়ে গেছো সবাই জানো, আমি জানি না, আমি শুধু নামটাই জানি, খাবার কেমন জানি না। ওখানে ব্রেকফাস্ট করবো আজকে, এটাই প্ল্যান আছে। এখান থেকে 32 কিলোমিটার। বেলডাঙা ক্রস করে নেক্সট যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে ভাবদা। এইখানে কিন্তু রাস্তার দুধারেই কাজ হচ্ছে। এই জায়গাটাতে রেলগেটও আছে, তার জন্য একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু বেশ স্লো ট্রাফিক আছে। সামনে বোর্ডে দেখছি ডালখোলা এখান থেকে 261, মালদা 135, আর বহরমপুর এখান থেকে 7 কিলোমিটার। বহরমপুর গেলে সোজা যেতে হয়। এখন আমরা ডান দিকে চলে যাব, ডান দিকে হচ্ছে বহরমপুর বাইপাস। আমি কিন্তু ফার্স্ট টাইম যাব বহরমপুরের ছেলে হয়ে, বহরমপুর বাইপাসে কোনোদিন যাইনি। তার কারণটা হচ্ছে আমি যদি কখনো বহরমপুর যাই তো ডেফিনেটলি আমরা মানে বাড়ির রাস্তার ওই বহরমপুর টাউন এই যে লেখা আছে ওদিকেই যাই। তো সেই জন্য এই বহরমপুর বাইপাসে আর কোনো দিন যাওয়া হয়নি। লাস্ট টাইম যখন 2023-এ সিকিম গেছিলাম, নর্থ সিকিম, ইস্ট সিকিম, তখন এইটা চালু হয়নি, তো তখনও আমাদেরকে বহরমপুর শহরের মধ্যে দিয়েই যেতে হতো। ফার্স্ট টাইম আমি নর্থ বেঙ্গল যাচ্ছি এটা চালু হওয়ার পরে। তো চলো দেখি কেমন করেছে বহরমপুর বাইপাস। সামনেই গঙ্গা, এখানে ভাগীরথী বলে গঙ্গাকে, এটাই পরে গিয়ে হুগলি নদী হয়ে যায় কলকাতার দিকে। এই আমরা উঠছি এখন নতুন ব্রিজে। মানে এর আগে আমাদের যে ব্রিজটা ছিল সেটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, জানি না এখান থেকে দেখা যাবে নাকি, ওটা খুব সরু বোথ ওয়ে ট্রাফিক। সেই জায়গায় কিন্তু এটা একটা মানে 2 to 4 লেনের হাইওয়ে গঙ্গার উপর দিয়ে। আমার বহরমপুরের ছেলে হয়ে আমার দারুণ লাগছে, দারুণ লাগছে। ওয়াও, বাহ, নদীটা দেখা যাচ্ছে কি জানি না, দুর্ধর্ষ লাগছে। ড্রোন ভিউতে নিজের শহরটাকে, মানে আমার হোম টাউনকে দেখে কিন্তু আমার দারুণ লাগলো। আর তার সাথে এই বহরমপুর বাইপাসের চারপাশের যে সিনারিটা
অসাধারণ, মানে এত সুন্দর গ্রিনারি, সত্যি এই জায়গাটা না আসাটা একটা মিস। আমার তো দুর্ধর্ষ লেগেছে। তোমাদের কেমন লাগলো ড্রোন শটটা কমেন্ট করে জানিও বন্ধুরা। চলে এসছি আমাদের আজকে থার্ড টোল গেটে, বহরমপুর ফারাক্কা টোল গেট। এটা যারা বাই 4 হুইলার এই রুটে যাবে তাদের জন্য বেশি ইনফরমেটিভ হবে এইটা, কারণ আমাদের বাইকের তো লাগবে না। বাবা চলে যাবে, খুবই সরু লেনটা, তবে টোল প্লাজাটা বেশ সুন্দর বড়, ফাঁকা রাস্তা, একদম ফাঁকা। ভাবাই যায় না বহরমপুর ক্রস করে যাচ্ছি এরকম ধুধু ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে। এসে গেছি আমাদের ব্রেকফাস্টের পয়েন্টে পৌঁছে গেছি। আমরা কত কিলোমিটার এলাম? রিজার্ভে পড়ে গেছে 208 কিলোমিটার আমরা এলাম। তো এখানে ফুয়েল আপ না, এখানে ফুয়েল আপ করাবো না, মালদা গিয়ে করাবো। চলো না, ওরকম কোনো ব্যাপার না, এখানে চলো আমরা ফুয়েল আপ হয়ে যাই, আমাদের খেতে হবে। এখন আছি আমরা পাপ্পুদা ধাবাতে, আর আমরা আজকে ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি গরম গরম আলুর পরোটা, চানা মশলা। এই দুটো টাকা লাগবে, এই দুটো ফ্রি, আর তার সাথে চা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়া হয়ে গেছে। আমরা যখন পাপ্পুদা ধাবাতে ঢুকছি তখনই আমাদের ওদের সাথে দেখা হয়েছিল। ওরা ভীষণ ভালো, ওরা ক্যামেরায় আসছে না, তুমি ওদিকে যাও। আর ওদের যে প্যারেন্টস তারাও প্রচুর বাইকে ট্রিপ করেছে ওরা হওয়ার আগে, এখন ওরা হয়ে যাওয়ার জন্য ড্রাইভ করে। তো ওদের সাথে দেখা হলো, কথা হলো, ভীষণ ভালো লাগলো। ওরা আবার আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে ছোটো করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের জার্নি খুব সুন্দর হোক। ওরাও কিন্তু দার্জিলিং যাচ্ছে ঘুরতে, একই রুটে যাবো আমরা শিলিগুড়ি পর্যন্ত। ওকে, সেফ জার্নি। এখন বাজে 9:15। আমরা খেয়ে দিয়ে বেরোলাম এখান থেকে, মানে পাপ্পুদা ধাবা থেকে বেরোলাম। তো নিয়েছিলাম তো দেখতেই পেলে যে 3টে আলু পরোটা, কিন্তু এত বেশি মোটা ছিল পরোটাগুলো, হাফ আমি খেতে পারলাম না। আর দুটো নিলেই হয়ে যেত, 3টে নিয়েছিলাম 30 টাকা করে, আর চানা মশলাটা 60 টাকা। তো সেটাও বেশ অ্যাডিকুয়েট কোয়ান্টিটি ছিল, কারণ তার সাথে আচার দিয়েছিল, ওটা দিয়েই খাওয়া হয়ে গেল। বেসিক্যালি যখন আমি নতুন কোথাও যাই আমি দাম জিজ্ঞেস করে নিই যে কত দাম, তো একটা আইডিয়া পেয়ে যাই যে ঠিক আছে এত দাম বলছে, তাহলে মোটামুটি এরকম বড় হবে বা এরকম মোটা হবে, কিছু একটা এরকম। 30 টাকা দাম শুনে ভেবেছিলাম বোধহয় পাতলা পরোটা হবে, ভেতরে জাস্ট মানে নামে মাত্র আলুর পুর থাকবে। এত মোটা পরোটাগুলো ছিল, মানে কোয়ালিটি ওয়াইজ ভালো, বাট ওখানে যে স্টাফরা ছিল আমার হলো আরেকটু অ্যাটেন্টিভ হলে বেটার হতো। তবে খাবার দাবার ঠিকঠাক ছিল, দামও রিজনেবল। আমাদের চার নিয়ে, চানা মশলা নিয়ে, তারপর ওই আলু পরোটা নিয়ে 180 টাকা বিল হলো। নেক্সট এবার ফারাক্কা পার হবো। ফারাক্কা এখান থেকে 77 কিলোমিটার। আইরন ক্রস করে চলে এসেছি বহরমপুর ফারাক্কা যে টোল গেট আছে সেটার এন্ডে। এটা আমাদের আজকের রাস্তার 4th টোল প্লাজা। লাস্ট মোটামুটি 30-40 কিলোমিটার রাস্তা মোটামুটি, তার কারণ বেশ কিছু জায়গা আছে ডাইভারশন আছে, যেরকম আইরনে যে ফিডার ক্যানেলের উপরে ব্রিজটা ছিল ওখানটা ডাইভারশন ছিল, একটা অনেক বড় ডাইভারশন। কিছু জায়গা ছোট স্ট্রেচে গর্ত আছে, একটু ওবর খাবর আছে, মোটামুটি টাইপের রাস্তা। তো রাতে এলে একটু দেখে শুনে আসতে হবে, কারণ হচ্ছে কিছু জায়গাতে বড় সব ব্যারেলগুলো হয় না, ব্যারেলগুলো বসিয়ে ব্যারিকেড টাইপের করেছে। তো ওইগুলো কিন্তু একটু দেখে শুনে ওই জিগজ্যাগ করে রেখেছে, যেটা হাইওয়েতে একদমই উচিত না বলে আমার মনে হয়। যদি লোকাল লোককে পাস করাতেই হয় তাহলে উচিত ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ কাউকে দাঁড় করানো, প্রপার সিগন্যাল রাখা। কিন্তু এগুলোতে খুবই সমস্যা হয়, আর বিশেষ করে লাগেজ নিয়ে থাকলে। এখন বাজে 10:34, ক্রস করছি আমরা ফারাক্কা ব্যারেজ। এইদিকে হচ্ছে জল জমানো আছে, আর এইদিকে হচ্ছে পদ্মা বাংলাদেশে চলে যাচ্ছে। ওই নতুন যে ব্রিজটা সেটার কাজও দেখছি হয়ে গেছে। তখন কিন্তু এই যে আমাদেরকে বোথ ওয়ে ট্রাফিক ফেস করে, জ্যাম ফেস করে ফারাক্কা ব্যারেজ ক্রস করতে হয়, ওই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু সেই প্রবলেমটা মিটে যাবে। ওটা যতদূর আমি জানি ওটা 2 লেনের রাস্তা, ওটা কাজ প্রায় শেষের পথে, মানে পুরোটাই হয়ে গেছে, ফিনিশিং কাজগুলো চলছে। কালিয়াচক এটা একটা বড় জায়গা, কালিয়াচক, সেই জন্য দেখতে পাচ্ছ টোটো একদম, টোটোতে অর্ধেক রাস্তা পুরো দখল করে আছে, মানে NH-এর দুদিকের রাস্তা হাফ করে পুরো ব্লক করে আছে টোটোতে। তার সাথে তো লরি কিছু পার্ক করে আছে।
মুড়ি যাচ্ছে মুড়ি। এখানে টোটো মানে অসংখ্য টোটো, আমার তো মনে হলো যে লোকের থেকে টোটোর সংখ্যা বেশি। কালিয়াচক ক্রস করে পেয়ে গেছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো চলো, এখানে এটা ডিজেল, ওই দিকে যেতে হবে পেট্রোলের জন্য। চলো ওইদিকে পেট্রোল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরার জন্য, সৈকত ওদিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমি তো বরাবরই আমার তো পায়ে সরছে, আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না। এখানে এসে দেখো লিচু গাছ, এগুলো তো পেকেও গেছে ভাই, দেখে তো আমার মনে হচ্ছে পেরে দু চারটে খেয়ে নি। দাঁড়া আমি একটু আগে যাওয়ার চেষ্টা করি। মালদায় আমের জন্য তো বিখ্যাত জানতাম, ওই দিকে একটা আম গাছে আমও ভর্তি হয়ে রয়েছে, এই দেখো। কিন্তু আমের থেকেও এখানে মনে হচ্ছে লিচুটা মানে খড় লাগছে, এদিকের গুলো কাঁচা রয়েছে আর এই দিকেরটা দেখো, উফ আলাদাই ভাই আলাদাই। আমার তো মনে হচ্ছে গিয়ে পেরে টপাটপ খেয়ে নিই। ফারাক্কা পেরোনোর পর থেকে কিন্তু মালদাতে আমরা ঢুকে গিয়েছি, যদিও বা তোমরা না জানো যে মালদায় ঢুকে গেছো কি যাওনি শিওর না, তার জন্য তোমাদের ম্যাপ দেখার দরকার নেই অথবা কোনো মাইল ফলকও দেখার দরকার নেই। যে দুধারের যে রাস্তার যে সিনারি সেটা দেখে বুঝতে পারবে। সিনারি বলতে দুধারে দেখো পুরো ভর্তি আমের গাছ, আর এখন তো আমের সময়, সব গাছে পুরো আমে ভরপুর, মানে দেখতে দারুণ লাগছে। এর আগে যখন মার্চ মাসে সিকিম রাইডে গেছিলাম 2023 সালে, তখন আমের মুকুল দেখেছিলাম, কারণ তখন মার্চ মাস ছিল, আর এখন পুরো ভর্তি আমে পুরো ঝাঁক। আমি জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো, বাট দুপাশে যা গাছ আছে তার বেশিরভাগটাই মানে 99%ই শুধু আম গাছ আর আম গাছ। এদিকে চলে গেল মালদার শহর, আর আমরা নিয়ে নিলাম হচ্ছে মালদা বাইপাস। একদম বাইপাস ধরে সোজা চলে যাবো রায়গঞ্জের দিকে। একটু ইন্টারকমে গান শুনতে শুনতে চলছি, জাস্ট তোমরা দেখো বিউটিটা দেখো, অফ লাভলি লাভলি। আরে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা তো পেয়েছি, মানে ধরো এই যে সুন্দর রাস্তা, ভালো রাস্তা পাবো এটা এক্সপেক্ট করেছিলাম, যেটা এক্সপেক্ট করিনি সেটাও কিন্তু পেয়েছি। এই সুন্দর ওয়েদার, মানে ভাবিনি এই মে মাসের 17 তারিখে এত সুন্দর একটা মনোরম ওয়েদার পাবো। মোটামুটি এতক্ষণ যতটা রাস্তা পেয়েছি অলমোস্ট মেঘলা, রোদের তেজ নেই বললেই চলে। দারুণ একটা ওয়েদার, দারুণ রাস্তা, আর তার সাথে এই সুন্দর ল্যান্ডস্কেপ, একটা অসাধারণ রাইড হচ্ছে। আশা করছি পুরো জার্নিটা ভালো হবে, পুরো জার্নি জুড়ে থেকো। অবশ্যই বলবো যে কোথায় যাচ্ছি, আমরা নর্থ ইস্টের দিকে যাচ্ছি। বোর্ডে দেখছি রায়গঞ্জ, এখান থেকে আর 22 কিলোমিটার মাত্র বাকি আছে। তো রায়গঞ্জটা ক্রস করি, রায়গঞ্জটা ক্রস করে আমরা কিষানগঞ্জের রাস্তাটাই যাই। ভেবেছি ওখানে কোথাও লাঞ্চ করব, বাট প্রবলেম একটা হয়েছে, যেটা হচ্ছে খিদে পাইনি। মানে সকালবেলা ব্রেকফাস্টটা এতটাই ভারী হয়ে গেছে, মানে আমাদের খিদে পাইনি। তো চলো, এখনও মোটামুটি যেতে 1-1.5 ঘন্টা তো লাগবে। তো 1-1.5 ঘন্টা পরে দেখা যাক কীরকম কী স্টেটাস থাকে, সেই হিসেবে ডিসাইড করব যে লাঞ্চটা কোথায় করব। এখন তো রায়গঞ্জ বাইপাস চালু হয়ে গেছে, তাই আমরা সোজা উঠে যাচ্ছি এখান থেকে 52 কিলোমিটার ডালখোলা, আর এই হচ্ছে রায়গঞ্জ বাইপাস। ওফ, মাচ অ্যাওয়েটেড। কি কষ্ট হতো এই রায়গঞ্জের জ্যাম ঠেলে যেতে, বোথ ওয়ে ট্রাফিক, পুরো সিটি ট্রাফিক ঠেলে যেতে হতো। এক ছিল বহরমপুর, আর ছিল এই রায়গঞ্জ, এই দুটো ছিল সবথেকে প্যাথেটিক জায়গা। তো দুটোই এখন খুব সুন্দর স্মুথ, তোমরা চলে যেতে পারবে যখন তোমরা শিলিগুড়ির দিকে যাবে। এখন বাজছে 2:30। আমরা বাড়ি থেকে পুরো 440 কিলোমিটার এসেছি এখন পর্যন্ত, আর এখন আমরা ডালখোলার উপর দিয়ে যাচ্ছি। এতক্ষণ আমরা NH12 ধরে আসছিলাম, এবার কিন্তু আমরা NH12কে এখানেই ছেড়ে দেবো, মানে এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমরা চলে যাবো রাইট সাইডে, দেখতে পাচ্ছ ডান দিকে কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। তো আমরা এখান থেকে জাস্ট ব্রিজের তলাটা দিয়ে নিচে ওই সাইডে চলে যাবো, আর এই ডান দিকের রাস্তাটাই গিয়ে কানেক্ট করছে ব্রিজের নিচ দিয়ে গিয়ে।
ওকে, লেটস গো রাইট সাইড। ঘড়িতে সময় এখন 2:05। আমরা ডালখোলার মোড় থেকে এই কত কিলোমিটার এলাম, এই 6-7 কিলোমিটার মতো এসেছি। সামনেই সুজাপুর টোল প্লাজা, ওই যে দেখাও যাচ্ছে টোল প্লাজাটা। এখানে দেখছি একটা রসোই ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে। তো খাবার টাইমও হয়ে গেছে, 2 বাজে, একদম প্রপার লাঞ্চ টাইম। তো চলো এখানটাকে খেয়ে নিই, হালকা কিছু লাঞ্চ করে নিই, তারপরে আবার বাকি রাস্তাটা আমরা যাবো। রসোই ধাবাতে ঢুকে গেছি আমরা। আর ঢোকার পরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাটার নান, তবে 2টো, সকাল নষ্ট হয়েছে বলে 2টো বাটার নান আর 1 প্লেট চিকেন কষা মশলা কষা, একই ব্যাপার। এটা একটু ড্রাই করতে বলেছি। 4 পিস চিকেন দিয়েছে আর এটা ফ্রি দিয়েছে, আর এটা কিনতে হয়েছে। তুমি সবসময় বলে দাও কেন কোনটা কিনতে হয়েছে কোনটা? না বলবো না। হ্যাঁ এটা ঠিক, আজকাল কিন্তু এইরকম স্যালাড কেউ দেয় না। হ্যাঁ, এখন শুধু অনিয়ন স্যালাডও কিনে খেতে হয়। সকালে যেরকম মনে হচ্ছিল খাওয়ার পরে যে আজকে সারাদিন মধ্যে কিছু খেতেই পারবো না, এখন কিন্তু খিদে পেয়েছে। তো চলো চটপট খাই, কারণ এখনও বেশ খানিকটা রাস্তা যেতে হবে। যদিও আমরা ঠিকঠাক টাইমে আছি, সেই জন্য তাড়াহুড়োরও কিছু নেই, আরামসে খাবো। ভালো ওয়েদার, ভালোভাবে শিলিগুড়িতে পৌঁছে যাই। দুপুরের লাঞ্চটা এই রসোই ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে খুব ভালোই হলো। টেস্টটা খুব ভালো ছিল, ব্যবহারও খুব ভালো। এখন আবার আমার চ্যানেলের নাম দেখে আমার লাদাখের জাংস্কারের ভিডিও দেখছে এখানে, যে আমাদেরকে সার্ভ করলো। ব্যবহার ভালো, এবং ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে বেশ ভালো। আর খাবার দাবার তো জাস্ট বলার নেই, মানে এত ছোট একটা জায়গায় এত ভালো খাবার আমি এক্সপেক্টই করিনি। খুব সুন্দর লাঞ্চ হলো। চলো এবার বেরোই। এখান থেকে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে এখনও 128 কিলোমিটার জার্নি করতে হবে। জাস্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়েই হচ্ছে সুজাপুর টোল প্লাজা। তোমরা যদি এই দোকানটাতে লাঞ্চ করতে চাও, যাওয়ার পথে বা আসার পথে, চেনার কোনো প্রবলেম নেই, কারণ জাস্ট সুজাপুর টোল প্লাজার আগে, মানে শিলিগুড়ি যেতে আগে। আর যদি টুয়ার্ডস কলকাতা বলি বা ডালখোলার দিকে বলি, তাহলে জাস্ট ক্রস করেই ডান হাতে। রাস্তাটা যেমনই হোক, রাস্তার পাশটা কিন্তু খুব সুন্দর। তোমরা দেখো পুরো গাছগুলো, বড় বড় গাছ, আমি জানি না এটা কী ফুল, পুরো বেগুনি রঙের, হলুদ রঙের, লাল রঙের, পুরো ফুলে ভরে আছে, দারুণ লাগছে দেখতে। এই কমলা কালারের ফুলগুলো দেখো কি অসম্ভব সুন্দর। এদিকে পুরো অরেঞ্জ আর এদিকটা পুরো হচ্ছে বেগুনি রঙ। দারুণ দারুণ সিনিক রোড। আর প্রথম দিকের একটু সুজাপুর টোল প্লাজার পরে রাস্তা খানিকটা তো খারাপ ছিল, এদিকটা খারাপ না, রাস্তা মোটামুটি ঠিকই আছে, তবে কিছু পটহোলস আছে, একটু দেখে শুনে চালাতে হবে। আর এইখানের লোকাল গাড়ির থেকে খুব সাবধান। এই যে হুট হাট যেদিকে সেদিকে ঢুকিয়ে দিচ্ছে, আর ছাগল আর কুকুর হইতে তো অবশ্যই সাবধান। সিকিম ট্রিপে এসে যে রাস্তাটুকুতে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম, মানে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা ছিল কিষানগঞ্জ। সেই জায়গাটা কিন্তু এখন সুন্দর হয়ে গেছে, দারুণ রাস্তা। শিলিগুড়ি এখান থেকে 97 বাকি, গুয়াহাটি 550 কিলোমিটার। আমরা গুয়াহাটি যাব না, এবার তোমাদের বলে দিই আমরা যাচ্ছি কোথায়। আমরা যাব অরুণাচল প্রদেশ। হ্যাঁ হ্যাঁ জানি বাংলার সমস্ত ট্রাভেল ব্লগাররা অরুণাচল প্রদেশ কভার করে ফেলেছে, তাই তোমাদের দেখার কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, আমাদের চোখ দিয়ে আরেকবার দেখে নাও, কারণ প্রাকৃতিক সৌন্দর্য তো আর একরকমভাবে দেখে না, একজন একভাবে দেখছে আরেকজন আরেকভাবে দেখছে। যদিও বা এই ট্রিপে যাওয়ার কথা ছিল আমার গত বছর 2024 সালের নভেম্বর মাসে, কিন্তু জানো যে কত কিছু তো ঘটে গেছে। আমার পায়ে সার্জারি হয়েছিল, আমি পুরো বেড রিডেন হয়েছিলাম, তাই সব কিছু ক্যান্সেল হয়ে বাড়িতেই পড়েছিলাম। তাই যখনই ঠিক হয়েছি, ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছি যে আমি এবার বেরোতে পারি, বাইক নিয়ে ট্যুর করতে পারি, প্রথম যে জায়গাটা যাওয়ার ইচ্ছা হয়েছে অরুণাচল প্রদেশ, আমাদের নর্থ ইস্টের কাশ্মীর। তো অরুণাচল প্রদেশ ঘুরবো, তোমাদেরকে দেখাবো আমাদের চোখ দিয়ে, কাপুল লেডের ইয়ারির চোখ দিয়ে অরুণাচল প্রদেশ। এই দিকটাই কিষানগঞ্জের পরে ঢোকার পর রাস্তাটা একটু খোঁড়া খোঁড়া আছে, মানে সেই বুলডোজারের নখ দিয়ে আঁচড়ে দেয় সেরকম হয়ে আছে। এই হচ্ছে আপাতত কন্ডিশন, জানি না দেখে কতটা বুঝতে পারছো, বরং এই দিকের অবস্থা বেশি খারাপ। কিষানগঞ্জের জায়গাটা বেশ ভালো ছিল, কিন্তু তারপরে যখন থেকে বিহার ছাড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, অবস্থা খারাপ। রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো আঁচড়ানো,
বুলডোজারের যে নোকগুলো হয় সেটা দিয়ে পুরো আঁচড়ানো। এরকম রাস্তা তোমরা যখন পাবে, হয়তো যারা নতুন গাড়ি চালাচ্ছ তাদের জন্য বলছি, খুব বেশি স্টিপ শক্তভাবে হ্যান্ডেলটাকে ধরে থাকবে না। এতে কি হবে, গাড়ি পড়ে যাওয়ার চান্স বেশি হবে। তোমার পিছন চাকা মনে হবে যেন স্কিড করছে, স্কিড করে পড়ে যাবে, কিন্তু হালকা করে হ্যান্ডেলটা ধরে থাকবে, গাড়ির মতো নিজে ব্যালেন্স করে নেবে। তো বেশি স্টিপলি ধরে থাকলেই কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। তো এরকম রাস্তা পেলে তোমরা সবসময় হালকা করে হ্যান্ডেলটা ধরে থাকবে, কোনো চাপ নেই, গাড়ি নিজে ব্যালেন্স করে নেবে। রাস্তা কিন্তু এখানে বেশ খারাপ, মানে যতটা এলাম ওই কিষানগঞ্জের পর থেকে পুরো রাস্তাটাই হয় খানাখন্দ গর্ত, আর না হলে এই আঁচড়ানো রাস্তা আর বড় গর্ত। তো রাতের বেলা এই রাস্তাটাকে অ্যাভয়েড করে যেও, কারণ রাতের বেলা ভালোই প্রবলেম হবে। একা সিঙ্গেল থাকলে অত সমস্যা হবে না, পিলিয়ন থাকলে একটু পিলিয়নের কষ্ট হবে। শিলিগুড়ি থেকে এখনও 60 কিলোমিটার মতো দূরে আছি, সে কথা কিন্তু বুঝতে দিচ্ছেন না চারপাশের সিনারিটা। কারণ চারপাশে যা দেখছি এখন ধান, গম, পাট চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে চা। এদিকে দুদিকেই চা বাগান। সময় এখন 4:27, সূর্য অস্ত যেতে শুরু করেছে। আর আমরা একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মহানন্দা নদী। বাট নদীতে খুবই জল কম, জল একদমই নেই, মানে অলমোস্ট পুরোটাই চর পড়ে আছে, সবুজ ঘাসও গজিয়ে গেছে। বাট গুগলে দেখাচ্ছে এটা মহানন্দা রিভার। এখন আমরা দাঁড়িয়ে আছি বিধাননগরে, শিলিগুড়ির বিধাননগরে, রাইডার টি পয়েন্টে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:40, বিকেল হয়ে গেছে। চা করছিল মনটা, এমনি চায়ের টাইম হয়ে গেছে, আর আমার হচ্ছে ঢলা, মানে এত ঘুম পাচ্ছিল আমার লিটারেলি। তার কারণ আছে, ও কালকে হচ্ছে অলমোস্ট ঘুমোইনি, মানে ঘুমোতে পারেনি। আমরা একটু লেটে শোয়া পাবলিক, তো ওই সিনেমা সিরিজ দেখে টেকে ওই আমরা ঘুমোতে যাই 2-3টের সময়, আজকে ওঠার সময় ছিল ওই 3টে। তো সেই কারণে একদিনে তো আর বডি চেঞ্জ হয় না, আমাদের ঘুমোতে যাওয়ার টাইমে আমরা যেদিন উঠবো তো ওটা পসিবল না। তো আমার একদম ঘুম হয়নি, সকাল থেকে তো বিন্দাস চলে এসেছি, নতুন রাইডে যাচ্ছি 1 বছর পর। আলটিমেটলি শরীর তো বাবা, তো যাই হোক এখন একটু ঝিমানি পাচ্ছিল, তো চাটা তার জন্য দরকার। আর এমনিতেও একটা চা ব্রেকের খুব দরকার ছিল। আর বেশি রাস্তাও বাকি নেই, 40 কিলোমিটার মতো বাকি। শিলিগুড়িতে আমাদের হোটেল দেখাই আছে, তো ডিরেক্ট গিয়ে উঠে যাবো। এখান থেকে 40 কিলোমিটার যেতে আমাদের ওই 1 ঘন্টা মতো লাগবে ম্যাক্সিমাম। এই জায়গাটায় এসে আমাদের রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে বাগডোগরা, যেটা দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়, আর সোজা ফুলবাড়ি দেখাচ্ছে। তো আমরা কিন্তু শিলিগুড়ি দুভাবেই ঢুকতে পারি, বাগডোগরার রাস্তা ধরেও ঢুকতে পারি, আবার ফুলবাড়ি দিয়েও ঢুকতে পারি। বাগডোগরার এই রাস্তাটা যদি নিই তাহলে একটু বেশিও পড়বে, আর তার সাথে সাথে ওইখানে রাস্তায় ট্রাফিকও বেশি থাকে। তো সেই জন্য এই ফুলবাড়ি, গাজরডোবা এই যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আমরা নিয়ে নিলাম। এই রাস্তাটা কম্পারেটিভলি একটু ফাঁকাও থাকে, আর এটা শিলিগুড়ির আমরা যে হোটেলটা নিয়েছি সেটা একদম এই দিকেই পড়বে, কাজে ওই সিটি ট্রাফিকটা আমাদেরকে আর পার করতে হবে না। ওয়েলকাম টু মহানন্দা ব্রিজ। এই মহানন্দা নদীকেই কিন্তু আমরা একবার পার করে এসেছি। আবার এখানে একটা ব্রিজ আছে, ফুলবাড়ি ব্রিজ। ও এখানে একটা ছোট ড্যাম টাইপের এই দিকটা, ও এই জন্যই কিন্তু এই দিকটাতে একদমই জল নেই। আমরা এখান থেকে কিন্তু শিলিগুড়ি ঢুকে গেলাম এই ব্রিজটা ক্রস করে। হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে আর 10 কিলোমিটার্স। চেকপোস্ট ছিল ব্রিজ পার করে একটু এসে, এখান থেকে আমাদের লেফট নিয়ে নিতে হবে শিলিগুড়ি সিটি যাওয়ার জন্য। শিলিগুড়িতে বিবাদী চক বলে যে মোড়টা আছে সেটা থেকে টুয়ার্ডস দার্জিলিং মোড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার গিয়ে রাস্তার উপরে আমাদের হোটেলটা। চলো দেখাচ্ছি, ফোনিক্স লজ বলে হোটেলটা। এবার রুম কোয়ালিটি কীরকম, হোটেলটা কীরকম সেটা তো গিয়েই দেখতে পাবো। এমনিতে গুগলে দেখে চুজ করেছি, তো গুগলের ছবি টবি দেখে রিভিউ দেখে তো ঠিকঠাকই লেগেছে। হোটেল 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 এই যে ফোনিক্স লজ, আমরা পৌঁছে গেছি হোটেল ফোনিক্স লজে। এটাই আমাদের আজকে থাকার আস্তানা। এখন বাজে 5:48, আমরা বেরিয়েছিলাম কটার সময়? 4:45-এ, মানে পুরো 13 ঘন্টা আমাদের লাগলো, এক্স্যাক্টলি 13 ঘন্টা। তো চলো এখানে পার্কিংয়ের জায়গা আছে, এখানে ঢুকিয়ে দিই।
আমরা হোটেলে চেক ইন তো করে গেলাম, এই হচ্ছে রোড আর এই আমাদের হোটেল, এটা লবি। আমরা আছি 101 নম্বর রুমে, রুম পেয়ে গেছি, লাগেজ টাগেজও রেখে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের রুম, একটা ডিসেন্ট রুম, 600 কিলোমিটার রাইড করেছে যেখানে শান্তিতে তুমি একটু ঘুমাতে পারবে। একটা বড় বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, তোয়ালে দিয়েছে, সাবান দিয়েছে, এদিকে মিরর আছে, টিভি আছে, আর এদিকে হচ্ছে বেসিন, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াইফাই আছে, স্পিডটাও দেখলাম 10 Mbps মতো দিচ্ছে, মানে খারাপ না। গিজার আছে, সবই আছে, মানে যদিও গিজার লাগবে না। না যারা শীতকালে আসবে তাদের জন্য, হ্যাঁ যারা শীতকালে আসবে তাদের লাগবে। ঠিকঠাক একদম রোডের উপর যদি বলা হয় 1300 টাকা নিয়েছে। এখানে উইন্ডো এসি চলছে, নন এসি রুম বোধহয় 1100 কি 1000 এরকম পড়তো। তোমরা একটু বার্গেনিং চাইলে করতেই পারো। তো এই হচ্ছে আজকের টোটাল জার্নি ছিল। আমরা 13 ঘন্টায় কলকাতা থেকে খুব স্মুথলি ভালোভাবে চলে এসেছি। থ্রু আউট দ্য জার্নি সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করেছি। আর আগামী ব্লগ যেগুলো আসবে অরুণাচল প্রদেশ সিরিজে, সেখানে তো অরুণাচলের সব ডিটেলস থাকবেই। আমরা দুজন মিলে অরুণাচলকে একদম কিভাবে দেখবো, চষে খাবো আর সেই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে একটু শেয়ার করো যাতে আমাদের রিচ বাড়ে, আমাদের ভিডিও একটু বেশি বেশি লোকে দেখে। কারণ আমরা নিজেদের 100% দিয়ে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য, এখানে আমাদের কোনো প্রফিটের ব্যাপার নেই, সমস্তটাই শুধু মনের ভালো লাগা থেকে বানাই। তো চলো আজকের জন্য আর কোনো কথা না, এখন আমরা স্নান করব, তারপর একটু রেস্ট নেব, তারপর রাতে ডিনার করব, তারপর একটা ভালো মতো ঘুমিয়ে কালকে খুব সুন্দর একটা সিনিক রোডের মধ্যে দিয়ে যাবো তোমাদের সাথে। তো চলো আজকের মতো টাটা।